Okay. Am I audible? কি অবস্থা ব্রাদার্স? আমাকে ক্লিয়ারলি দেখা এবং শোনা যাচ্ছে? একটু জানাবেন। একটু অপেক্ষা করি, লোকজন আসুক, দেন আমরা শুরু করব। আমি জানি না যে ইন্টারনেটে কি অবস্থা, পুরো একটা আসলে টেস্ট লাইভ। আসলে স্টোরে ঢুকতে পারতেছেন না। ওকে, চেক। আসলে ইন্টারনেট ইস্যু। আমি আমার এন্ড থেকে দেখতে পাচ্ছি যে ঢুকতে পারতেছি যে কোনো স্টোরেই। মিলাদ ভাই, ওকে গ্রেট। আমরা একটু অপেক্ষা করছি, কয়েকজন আসলে আমরা শুরু করে দিব। আমাকে ঠিক মতো দেখা এবং শোনা যাচ্ছে কিনা জানাবেন, একটু কমেন্টে জানান। আমরা ইউজুয়ালি যে আহ, মোটামুটি দেখা যায় যে 50, 70, 100 জন হলে আমরা স্টার্ট করি। আজকে বোধহয় একটু কম মানুষ নিয়ে শুরু করতে হবে, যেহেতু ইন্টারনেটের ইস্যু আছে। আমি জানি না যে আসলে সব মানে বাংলাদেশে সব জায়গাতেই ইন্টারনেট এখন অ্যাভেলেবল হয়েছে কিনা। যদিও খবরে দেখাচ্ছে যে সব জায়গায় ফেসবুক খুলে দিচ্ছে। আমি জানি না যে কতটুকু কি আপনারা ইন্টারনেট পাচ্ছেন এবং কতটুকু স্পিড আসলে পাচ্ছেন। সো এর মধ্যে আমাদের কথাবার্তা বলতে হবে, কনভারসেশন কন্টিনিউ করতে হবে। সো তারপরেও একটু অপেক্ষা করি। মোটামুটি 30 পিপল হলে আমার মনে হয় আমরা শুরু করে দিতে পারবো। কথাবার্তা একদম ক্লিয়ার। গ্রেট গ্রেট, একদম ক্লিয়ার দেখা যাচ্ছে, শোনাও যাচ্ছে। আমি আমার যদি একটু আমার ইয়ে থেকে এন্ড থেকে একটু চেক করি, ক্রস চেক করি। হ্যাঁ, সো আজকে মেনলি হচ্ছে আপনাদের সাথে কথাবার্তা বলার জন্য আসছি যে আহ, কেমন গেল এই কয়টা দিন, আপনাদের সেল টেলের অবস্থা কি। অবশ্যই আমি জানি যে ডাউন হয়েছে, কে কতটুকু আসলে ক্ষতিগ্রস্ত হয়েছেন, এন্ড হচ্ছে যদি কোনো ধরনের সলিউশন দেওয়া যায়। হ্যাঁ, সো এই জন্য আসলে আসা। লেটস সি, টেস্ট লাইভ। মোটামুটি 3-4 মিনিট হয়ে গেলে আমরা ফুললি শুরু করে দিব, যদি কোনো ধরনের সলিউশন দেওয়া যায়। হ্যাঁ, সো ওকে, আমার এন্ড থেকে দেখতে পাচ্ছি ভালোই, নট ব্যাড। আমি জানি না যে আপনাদের এন্ডে কি অবস্থা আছে। মোটামুটি 16 জন চলে আসছে। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রশ্ন থাকলে প্রশ্ন করে ফেলেন। এন্ড হচ্ছে এই কয়দিন আসলে বাসায় বসে বেকার জীবন কেমন কাটাইছেন সেটা একটু জানান। আমি জানি আমার অনলাইন প্রফেশনাল ভাই ব্রাদার যারা আছেন তারা আসলে এই জীবনটার জন্য কখনোই প্রস্তুত ছিলেন না, যে কখনো আসলে এই ধরনের সিচুয়েশন ফেস করতে হবে। সো এটার জন্য আমার মনে হয় না কেউ কখনো প্রিপেয়ার ছিলেন। সো আমি জানি সবারই বোরিং টাইম গেছে। ওকে, 2 ঘন্টা যাবত স্টোর ঢুকতে পারছি না ভাই। আমার এন্ড থেকে আমি দেখতে পাচ্ছি স্টোর ঠিক আছে, আপনার হয়তো ইন্টারনেট ইস্যু। সুলতান ভাই একটু চেক করবেন। গ্রুপের অবস্থা খুবই খারাপ, আই নো ভাই। সাগর ভাই, গ্রুপগুলা একটু ডাউন হয়ে গেছে, রিচ টিচও একদম কমে গেছে, অবশ্য আমি জানি। ফেসবুক খুলে দিছে ঠিক, তবে নেটওয়ার্ক স্পিড নাই। ওকে, তানজিম ভাই কোন জায়গা থেকে বলতেছেন একটু জানেন? যাদের ইন্টারনেটের ইস্যু হচ্ছে তারা কোন জায়গা থেকে একটু বললে আমি একটু বুঝতে পারতাম আর কি। ওয়ালাইকুম আসসালাম আলামিন ভাই, ভালো আছি। কিছু গ্রুপ রিমুভ করে দিছে। ওকে, উজ্জ্বল ভাই হ্যালো। হ্যালো হ্যালো। ইন্টারনেট ইস্যুর জন্য লুডো খেলে সময় কাটাচ্ছেন? আচ্ছা ঠিক আছে। লুডো খেলা বলতে আপনি কি বুঝাইছেন? আপনি কি ম্যারিড নাকি না একটু জানেন। সিলেট থেকে গ্রুপের অবস্থা একটু অনেক খারাপ। আই নো ভাই, আই নো।
ওকে, টঙ্গী গাজীপুর থেকে। ওকে, গ্রুপের অবস্থা অনেক খারাপ, রাইট। ভাই সব থেকে ভালো, ওকে দেখেন এটা একটা চমৎকার একটা জিনিস। সব থেকে ভালো খবর হচ্ছে নেট খুলে দেওয়ার পর স্টোরেজ চেক করে ঢুকে দেখি দুইটা স্টোরে 12টা সেল আসছে। গ্রেট। সো অলমোস্ট কত, মানে প্রায় $150, প্রায় 18,000 টাকার মতো। তো দেখেন ইন্টারনেট নাই কিন্তু অটোমেটিক কাজ হয়েছে, এবং $18,000 ইনকাম, 18,000 টাকা ইনকাম করছে এই ভদ্রলোক। কংগ্রাচুলেশন ভাই। সো আমরা ওইটাতেও যাবো যে আসলে আমি এটা আমার নোট রাখছি যে কিভাবে কাজ করলে আসলে ইন্টারনেট না থাকলেও আসলে কিছুটা রিকভার হয়তো করা যায়। ওটা নিয়ে আমরা কথাবার্তা বলবো। আচ্ছা, ফোনে লুডো খেলছেন, গ্রেট। অফলাইনে আর কি খেলছেন, বুঝতে পারছি। এই তো ভাইয়া, ওয়েলকাম ব্যাক। ওকে ওকে, বাইরে সেটেল হওয়া ছাড়া কোনো উপায় দেখতেছেন না আলামিন ভাই। ওকে, এটা নিয়েও আমরা কথাবার্তা বলবো, দেখি। আমি আজকে যেটা করছি, আমি আসলে নোট নিয়ে বসছি, কারণ আমার আসলে আপনারা জানেন যে আমার মুখ একটু খারাপ। সো কখন আবার কোন কথা বেফাস কথা বলে বসি। স্ট্যাটাস দেওয়ার সময় ধরেন অনেক কিছু চিন্তা ভাবনা করে স্ট্যাটাস দেওয়া যায়, তারপরেও থামি না, অনেক কিছুই বলি হয়তো। কিন্তু লাইভে কোনো একটা কথা ধরেন মুখ ফসকে বলে ফেললে ওইটা আবার দেখা যাবে কোট করে, আবার দেখা যাবে যে কোনো একটা ট্যাগ লাগাই দিবে লোকজন। সো মানুষজন তো বসে আছে এই সমস্ত জিনিসপত্র করার জন্য। এই জন্য আমি নোট নিয়ে বসছি যে কি কি বিষয়ে কথাবার্তা বলবো। সো আমাকে আপনারা উত্তেজিত করেন না খুব একটা। আমি যদি মুখ ফসকায় উল্টাপাল্টা কথা বলে ফেলি, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আমি পরবর্তীতে লাইভটা ডিলিট করে ফেলবো যদি কিছু উল্টাপাল্টা বলে ফেলি আর কি। কারণ আমার নিজেরও মেজাজ প্রচন্ড রকমের গরম ছিল এই কয়দিন, এখনো আছে, স্টিল গরম। কারণ আপনারা খুব ভালো করে জানেন। সো প্রথমত আমি প্রথমেই আসলে যে সমস্ত মানুষ আসলে এই সিচুয়েশনে প্রাণ হারাইছে, যারা মারা গেছে তাদের যাদের মানে আত্মার মাগফিরাত কামনা করতেছি, এবং হচ্ছে আশা করি তারা হচ্ছে জান্নাত পাবেন ইনশাল্লাহ। সো মানে জীবন তো আসলে থেমে থাকবে না। ধরেন এখন অনেকে এটা নিয়ে একটা অ্যাঙ্গেল আসতে পারে এরকম যে, ভাই মাত্র আমরা সুখ ভুলে আসছি, আপনি আসছেন আবার ব্যবসা বাণিজ্যের কথাবার্তা বলতে, কাজ কিভাবে করবো এগুলো নিয়ে কথা বলতে আসছেন লাইভে। এগুলো নিয়ে অনেকে গালি দিতে পারেন, অনেকের মন খারাপ হতে পারে, আই নো। বাট স্টিল মানে জীবন তো থেমে থাকবে না, আমাদের তো আসলে টাকা পয়সা কামাইতে হবে, এবং হচ্ছে কাজ তো করতে হবে। কারণ দিন শেষে মানে চুলা তো আর থেমে থাকা যায় না, মানুষের তো মানে পেট চালাইতে হবে, তাই না? সো আমরা নিজেরা পার্সোনালি খুবই ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। আমাদের অনলাইন ইন্ডাস্ট্রিতে যারা ছিল তারাও পার্সোনালি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু এটা কোনোভাবেই যে সমস্ত মানুষরা মারা গেছে তাদের সাথে কম্পারেবল না। আমি এটা কম্পেয়ার করতেছি না। সো ওই প্রসঙ্গ কেউ প্লিজ ইয়ে করেন না, কেউ নিয়ে আসেন না। ওইটা নিয়ে আমরা সবাই আসলে খুবই দুঃখিত, খুবই মর্মাহত। সো প্রথমত আমি যদি একটু লসগুলোর কথা বলি, যে ধরেন আমাদের কমিউনিটির যারা ফ্রিল্যান্সার ভাই ব্রাদার যারা আছেন, যারা ফ্রিল্যান্সিং করেন, তাদের জন্য তো খুবই একটা ডিজাস্টার গেছে। এক নম্বর পয়েন্ট হচ্ছে আসলে আপনারা জানেন যে মার্কেট প্লেসের অ্যাকাউন্টগুলো তো আসলে র্যাঙ্কিং হয়, এবং হচ্ছে রিভিউ এন্ড এভরিথিং এর সাথে কানেক্টেড, যে পরবর্তী কাজ পাবে কি পাবে না। একটা অ্যাকাউন্ট অনেক কষ্ট বিল্ড আপ করছে, কিন্তু যদি কোনো কারণে অ্যাকাউন্টটা ডিসেবল হয়, বা যদি কোনো কারণে র্যাঙ্ক ফল করে, বা কোনো কারণে যদি র্যাঙ্কের মধ্যে না আসে, বা রিভিউ খারাপ হয়ে যায়, তখন ওই অ্যাকাউন্টটাকে তুলে আনাটা কিন্তু আবার কঠিন হয়, এবং সে কিন্তু পরবর্তীতে আর কাজ পাবে না। সো ধরেন একটা মানুষ একটা ভালো অ্যাকাউন্টের উপর বেস করে হয়তো 4-5 জন টিম মেম্বার গুছায় ফেলছে, তাদেরকে মান্থলি স্যালারি দিচ্ছে, কিন্তু হঠাৎ করে যদি অ্যাকাউন্টটা ডাউন হয়, সেক্ষেত্রে কিন্তু সে সহ ওই 5-6টা পরিবার কিন্তু আসলে বিপদেই পড়ে, কারণ আর কোনো কাজ আসতেছে না। সো মানে অনলাইন কমিউনিটিতে যারা আছেন, তাদের মধ্যে যারা ফ্রিল্যান্সার, তাদের জন্য আসলে খুবই ঝামেলাই গেছে আমি বলবো। মানে সবচেয়ে বেশি আমার কাছে মনে হয় ক্ষতিগ্রস্ত হয়েছে যারা ফ্রিল্যান্সার, তারা, এই লোকগুলা। এর বাইরে ধরেন যারা মার্কেট প্লেসের বাইরে কাজ করেন, যারা ধরেন রিমোট জব করেন, তাদের জন্য খুবই ঝামেলা হয়েছে। যদি একটা ভালো বস হয়, বা ভালো মানুষ যদি হয় আপনার বস, যদি রিমোট জব যে কোম্পানিতে করেন সেই কোম্পানি যদি ভালো হয়, তারা হয়তো অনলাইনে খুঁজে দেখেছে যে বাংলাদেশের অবস্থা আসলে খারাপ, এই জন্য হয়তো আপনাকে কনসিডার করেছে। কিন্তু অনেক রিমোট জব হোল্ডার্স, বাংলাদেশি হোল্ডার্স, রিমোট জব হোল্ডার্স কিন্তু জব হারাইছে, তাদেরকে কিন্তু চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে, চাকরি থেকে রিজাইন দিয়ে দেওয়া হয়েছে, মানে অব্যাহতি দেওয়া হয়েছে যে ভাই তোমাকে আর আসতে হবে না, বা তোমাকে আর কাজ করতে হবে না, কারণ তোমাকে মেইল করে তুমি রেসপন্স করো না বা রিপ্লাই করো না। এই প্রবলেমটা তো একটা বড় প্রবলেম, মানুষের জব চলে গেছে, চাকরি চলে গেছে। এছাড়াও সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বাংলাদেশের ইমেজ নষ্ট হয়েছে পুরো পৃথিবীর কাছে। আমাদের একটা ইমেজ নষ্ট হয়েছে যে হ্যাঁ, এই দেশটার মধ্যে তো কাজ টাজ দিলে এরা তো মাঝে মাঝে গায়েব হয়ে যেতে পারে 5 দিনের জন্য, তো এদের উপর তো রিলাই করা যাবে না।
সো যে সমস্ত কোম্পানি বাংলাদেশে রিমোট এমপ্লয়িজ রাখছে তারাও কিন্তু এখন অল্টারনেটিভ চিন্তা করতেছে। যে সমস্ত কোম্পানি বাংলাদেশি ফ্রিল্যান্সার বা ওয়ার্কার দিয়ে কাজ করাইতো গ্লোবালি, তারা কিন্তু এখন অল্টারনেটিভ চিন্তা করতেছে, এবং এই মার্কেটটা কিন্তু চলে যাবে পুরোপুরি, দেখা যাবে ইন্ডিয়া, ফিলিপিন, ভিয়েতনাম এই সমস্ত দিকে চলে যাবে। কারণ মানে এটা মানে খুবই লেম, বাংলাদেশের মতো একটা দেশ মানে পৃথিবীতে 2024 সালে এসে একটা দেশ মানে ইন্টারনেটের সাথে বিচ্ছিন্ন থাকবে ফর মানে 5 days, এটা আনএক্সপেক্টেবল। এটা পৃথিবীর কাছে নতুন। কোভিড যেমন একটা নতুন জিনিস ছিল, সেরকম এটা একটা প্রথম একটা এক্সপেরিয়েন্স মানুষজন এক্সপেরিয়েন্স করছে। ও আচ্ছা, তাহলে এটাও হয়। সো যেই দেশে এটা হয় সে দেশে তো মানুষজন কাজকর্ম দেওয়ার ব্যাপারে অবশ্যই পজিটিভ থাকবে না। ইনফ্যাক্ট আমি যদি ক্লায়েন্ট হতাম, আমি নিজেও আসলে পজিটিভ থাকতাম না কাজ দেওয়ার ব্যাপারে। সো ইমেজ নষ্ট হয়েছে, আর হচ্ছে ফ্রিল্যান্সিং যারা করে তাদের তো একটা প্রবলেম হয়েছেই। আর এর বাইরে যারা ধরেন আমাদের মতো যারা আছেন, যারা ধরেন গ্লোবাল মার্কেটে ই কমার্স বিজনেস করতেছেন ডিরেক্টলি, সরাসরি কোনো ধরনের ফ্রিল্যান্সিং বা রিমোট জব না করে, তাদের কিন্তু লসটা কয়েক ধরনের। এক হচ্ছে গিয়ে অপরচুনিটি কস্ট, যে সে ইনকাম করতে পারতেছে না, তার কাজ বন্ধ, ব্যবসা বন্ধ। আরেকটা হচ্ছে গিয়ে যে ইনভেস্টমেন্টটা যায়, ধরেন এই কমার্স ব্যবসা করতে গিয়ে কিছু ইনভেস্টমেন্ট যায়, ধরেন কিছু লোকবল রাখতে হয়, লোকজন রাখতে হয়, সেটা একটা কস্টিং আছে। একটা অফিস মেনটেন যারা করে তাদের একটা অফিসের কস্টিং আছে। যারা অ্যাডভার্টাইজমেন্টে ফোকাস, ফেসবুক অ্যাডের উপর ডিপেন্ডেন্ট, তাদের একটা কস্টিং আছে। ফেসবুক অ্যাড চলতেছে, ধরুন আমি জানি না আমার 5 দিনে অ্যাড কই গেছে, কারণ আমি জানতেছি না। আমার হয়তো আমি কার্ডে আমার যে বিল আসতেছে সেটার হয়তো মেল পাচ্ছি, বা মেলও আমি খুলতে পারতেছি না, বা যদি লোকাল কার্ড হয় হয় সেক্ষেত্রে হয়তো আমি এসএমএস পাচ্ছি যে চার্জ করতেছে, কিন্তু ওই অ্যাডটা কি অবস্থায় আছে, ওই অ্যাডটা কি কিল করা উচিত কি না, ওই অ্যাডটা কি পজিটিভ আরওআইতে আছে না নেগেটিভ আরওআইতে আছে, এটা কিন্তু কিছু জানি না। এবং এই জিনিসটা কিন্তু শুধু আমার আমার না, এরকম আর অনেক মানুষের হয়েছে। ধরেন আপনার ধরে নেন একটা মানুষের অ্যাড স্কেলিং অবস্থায় আছে, এখন সে পার ডে সে হয়তো $300 $500 স্পেন্ড করতেছে ফেসবুক অ্যাডে। সে যখন এরকম ব্ল্যাঙ্ক থাকে ফর নো রিজন 4 থেকে 5 দিন, এবং সেখানে আসলে পজিটিভ আসতেছে না নেগেটিভ আসতে জানে না। আমরা তো আসলে এগুলা টাইম টু টাইম ট্র্যাক করি, এবং একটা বিভিন্ন জিনিসের উপর বেস করে আসলে আমরা ডিসিশন নেই যে অ্যাডগুলোকে রানিং রাখবো নাকি ক্লোজ করবো। সো সেই সিদ্ধান্ত আমি নিতে পারতেছি না, তো তখন আসলে একটা লস হওয়াটাই স্বাভাবিক। এর বাইরেও যারা ধরেন, আমি একটা বড় গ্রুপ অফ পিপল আছে যারা ধরেন লোকাল মার্কেটে এফ কমার্স করে, যারা ফেসবুক কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য করে, তাদের কথা তো বলে লাভ নেই যে তারা তো মানে ধরুন অনেক অনেক আপুরা আছে যারা বাসা থেকে বসে হয়তো ড্রেস সেল করতেছে। সে হয়তো এই 30 পিস জামা বেচলে তার হয়তো মাসের খরচটা উঠে, সে হয়তো পরিবার পরিজন নিয়ে চালাইতে পারে। তার ব্যবসা কিন্তু ডাউন হয়েছে, সে কিন্তু কিছুই করতে পারেনি, কারণ তার বায়াররাও কিন্তু পারচেস করতেছে না। সো আমাদের ক্ষেত্রে যারা গ্লোবাল মার্কেটে ব্যবসা করে তাদের ক্ষেত্রে আবার এটা পজিটিভ দিক হচ্ছে, আপনার অ্যাড চলুক বা আপনার প্রমোশন চলুক, সেটা যদি রানিং থাকে তাহলে কিন্তু গ্লোবাল মার্কেটে কিন্তু ইন্টারনেট আছে, তারা কিন্তু আপনার ওই ওয়েবসাইট থেকে পারচেস করতেছে। একটু আগে যেমন এক ভাইয়েরটা দেখাইলাম যে উনি এই ইন্টারনেট ডাউন থাকা অবস্থায় উনি প্রায় 12-14টা মতো সেল পাইছে, একটু আগে একজনের কথা বললাম। সো এই মডেলে আমরা যারা আছে আমরা একটু ব্লেসড, আমরা আমাদের প্রতি আল্লাহ একটু রহম বেশি করছে, এই জন্য হয়তো আমরা এই ব্যবসাটা করি, বা আমাদের মানে একটু সুবিধা বেশি আর কি অন্যদের তুলনায়। লোকাল মার্কেট কেন্দ্রিক যারা আছেন, যারা এফ কমার্স করেন, তাদের তো অবস্থা খুবই ডাউন। যারা লোকাল মার্কেট কেন্দ্রিক সার্ভিস দেয়, ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেয় এজেন্সিগুলা, তাদের অবস্থাও ডাউন। তাদের হয়তো ক্লায়েন্ট পেমেন্ট দিচ্ছে না, বা যে লোকাল মার্কেটে ব্যবসা করে তার তো আসলে ইনকাম থাকতে হবে, তাইলে না সে আসলে ডিজিটাল মার্কেটিং এর জন্য সে বাজেট অ্যালোকেট করবে, তাই না? সো তার যদি ব্যবসা নয় সে তো ওই বাজেটিংটাও দিবে না। বাংলাদেশ মার্কেটে আসলে ওই এজেন্সি যারা রান করে তাদেরও আসলে অবস্থা খারাপ। সো টোটাল ইকোসিস্টেমে কিন্তু একটা বিশাল লস, মানে অনেক লস। আমি টোটাল ইকোসিস্টেমের লসের পরিমাণ জানি না, কিন্তু আমি যদি আমাদের শুধুমাত্র আমার যে প্ল্যাটফর্ম, আমরা এখন যেখানে কথা বলতেছি গিয়ার লঞ্চ বাংলাদেশ, এই প্ল্যাটফর্মের কথা যদি বলি, এইখানে গত এই 10-15 দিনে আমাদের মোটামুটি প্রায় $500,000 একটা লস হয়েছে, যেটা কিনা ধরেন প্রায় 5 কোটি টাকার মতো। এই 5 কোটি টাকা বাংলাদেশে আসতো যদি ইন্টারনেট অন থাকতো, যেহেতু ছিল না, অন ছিল না, ছেলে পেলে কাজ করতে পারে নাই। এই 5 কোটি টাকা এই গত 15 দিনে আমার কমিউনিটি, আপনাদের থ্রুতে এটা বাংলাদেশে আসে নাই। আপনার ইনকামই করতে পারেন নাই, যেহেতু ইন্টারনেট ছিল না, কি করবেন? ইনকাম করতে পারেননি। এটা হচ্ছে অপরচুনিটি কস্ট। আর এর বাইরেও একটা কস্ট আছে যেটা আনসার্টেন, যেটা আসলে কোনো নাম্বার দিয়ে ডিফাইন করা সম্ভব না। যেটা আমি বললাম একটু আগে যে ফেসবুক অ্যাডের ক্ষেত্রে লস এক একজনের ক্ষেত্রে এক একটা নাম্বার হতে পারে। কারো অ্যাড হয়তো স্কেলিং অবস্থা ছিল, কারো অ্যাড হয়তো টেস্টিং ফেজে ছিল। সো এগুলো তারা বন্ধ করতে পারে না। যদি পজিটিভ হয় তো ভালো,
আর যদি ধরেন নেগেটিভ হয়েছে কোনো একটা কারণে, হয়তো অ্যাডে $50 গেছে, রিটার্ন আসছে $30, তাহলে তো ওটা কিল করা উচিত, সেটা সে কিল করতে পারে না, তখন তার লস হয়েছে। সো এই ধরনের একটা ব্যাপার ছিল। সো টোটাল আমাদের কমিউনিটিতে এটা মোর দেন মানে 5 মিলিয়ন ইউএসডি হবে, যেটা আমাদের এই পিওডি কমিউনিটির কথা আমি বলতেছি, সবগুলি প্ল্যাটফর্ম, সবগুলি মার্কেট প্লেস মিলে। এর বাইরের আমি আসলে জানি না যে ধরনের যারা অ্যামাজন করে বা ড্রপশিপিং করে বা ধরেন অন্যান্য বিজনেস করতেছে শপিফাই থ্রুতে বা আদার্স, তাদের ক্ষেত্রে এটা হয়তো আরো নাম্বার আরো সব মিলে হয়তো আরো অনেক বেশি হবে। সো টোটালি আমরা একটা লসের মধ্যে আছি। সো এটা একটা ফ্রাস্ট্রেটিং ব্যাপার, বাট দ্য থিং ইজ দিন শেষে মানে ইউ হ্যাভ টু অপশন। এক হচ্ছে হাই হাই আমার লস হয়ে গেছে, আমি কি করবো, বাসায় বসে থাকা ছাড়া তো কোনো হাই হাই করা ছাড়া কোনো কাজ নেই, এটা একটা অপশন। আর একটা অপশন হচ্ছে ঠিক আছে, যেটা এটা আমার আসলে রিজিকে ছিল না, এই জন্য আমি এটা পাই নাই, সো লেটস ওয়ার্ক উইথ মাই ফুল ফোর্স এগেইন। আমি আবার শুরু থেকে কাজ করি, আমি আবার চেষ্টা করি, এবং সামনে দিনগুলোতে যাতে এই ধরনের কোনো প্রবলেম না হয়, বা হইলে আমি যাতে নিজেকে সেভ করতে পারি বা কন্ট্রোল করতে পারি, কিভাবে আমি নিজেকে ওভারকাম করবো এই সমস্ত সিচুয়েশনে, সেটা নিয়ে আমরা কথাবার্তা বলবো। সো নাম্বার 1 পয়েন্ট যেটা বললাম, যে আমরা মানে ধরে নিই যে এটা আমার রিজিকে ছিল না, এই জন্য আমি এটা পাই নাই। সো এটা নিয়ে আমরা আর হালতাস না করি, আমরা এটা নিয়ে মন খারাপও না করি। আমরা যেহেতু এখন সবকিছু স্টেবল আছে, আপনারা আমার লাইফ ঠিক মতো দেখতে পাচ্ছেন বলছেন, সো আই বিলিভ যে ইন্টারনেট ঠিক আছে, এবং আগামীতে এরকম হবে না, ওই আশা রেখেই আমরা আসলে আমাদের উচিত হবে ফুল ফোর্সে কাজে নেমে যাওয়া। সো আজকে জুলাইয়ের 31 তারিখ, এই মাসে আমাদের যেই লসটা হয়েছে, যেটা আমাদের অনেকেরই হয়তো টিম মেম্বারদের স্যালারি আমাদের পকেট থেকে দিতে হবে। অনেকে আছেন যারা হচ্ছে হয়তো বড় টিম অলরেডি বিল্ড আপ করে ফেলছেন, এখনো প্রফিটে নাই, তাদের ক্ষেত্রে হয়তো একটু কষ্ট হবে আমি জানি, বাট একটু টিম মেম্বারদেরকেও এটা মাথায় বুঝাই দিবেন, মাথায় ঢুকে দেন যে ভাই আমাদের এই লসটা কাভার করার জন্য তোমাদের সবার কোঅপারেশন দরকার, সো সবাই মিলে একত্রিতভাবে কাজ করি। সো এই বিষয়গুলো মেনটেন করলে আমার মনে হয় আমরা এই লসটা ওভারকাম করতে পারবো। সো এগেইন আমরা একটু আলোচনা করি যে আসলে আমরা কিভাবে এই জিনিসগুলো আমরা ওভারকাম করতে পারবো। সো যেটা বলতেছিলাম যে আবার একটু রিমাইন্ডার দিতে চাই ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপর নাই। যেই মানুষগুলো মারা গেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করতেছি। এন্ড তারপরে আবার দিন শেষে তো আমাদের আসলে কামাই করতে হবে, বেঁচে থাকতে হবে, সেই জন্য আমাদের আর কি আজকের এই সেশন। এন্ড ওকে, সো আমি কিছু প্রশ্ন নিব। গ্রুপের রিচ নিয়ে অনেকগুলি প্রশ্ন আসতেছে, গ্রুপের রিচ কমে গেছে, খুবই স্বাভাবিক। আসলে আপনার গ্রুপে কোনো পোস্ট না হলে সেই পোস্টের রিচ কমে যাবে। সো এটা তো একটা অবশ্যই একটা মানে ব্যাপার, যেটার কারণে আমরা সবাই সাফার করব হয়তো ইন ফিউচারে এই ইয়াটা হচ্ছে উঠানোর জন্য। সো গাইস, আরেকটা ব্যাপার হচ্ছে যে অনেক ধরনের প্রশ্ন, অনেক ধরনের কমেন্টস আছে যে গভর্নমেন্ট কি করলো, এগুলা কি হইলো আমাদের সাথে, তারপরে দেশে আমি আমার রেমিডেন্স আনবো কি আনবো না, এই ধরনের যত কথাবার্তা আছে এগুলো সব আপনাদের পার্সোনাল প্রোফাইল থেকে আপনারা আলোচনা করেন। এগুলো নিয়ে আমি এখন কোনো কমেন্টস করবো না। আমি যেহেতু শুরুতেই বলছি যে আমি আমার যদি মানে মাথা গরম হয়, আমি হয়তো মুখ ফসকে অনেক কথাবার্তা বলে দিতে পারি, তখন আবার ধরেন অনেক ধরনের ট্যাগ হয়তো খাবো। বাট সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে তুমি কে আমি কে, বেকার বেকার, এরকম অনেক ডায়লগ হয়তো আপনারা দেখবেন যে অনেকে বেকার হয়েছে, সেটা ইম্পর্টেন্ট। ওটার উপর ফোকাস থেকে আজকে আমরা কথাবার্তা বলবো। সো আমি যেমনটা বলছিলাম যে যারা ফ্রিল্যান্সিং করে বা ক্লায়েন্ট সার্ভিস দেয়, এই লোকগুলোর জন্য আসলে আমার আসলে খুব একটা সলিউশন বা খুব একটা জিনিসপত্র নাই। বাট আমি কিছু অল্টারনেটিভ নিয়ে কথাবার্তা বলতে পারি যে যদি এই ধরনের ঘটনা আবার ঘটে, ধরেন ইন্টারনেট চলে গেছে, তখন আপনি আসলে করবেন কি, এই সিচুয়েশন থেকে বাঁচার জন্য আমরা কি কি করতে পারি সেগুলো নিয়ে আমরা যদি একটু কথাবার্তা বলি। সো নাম্বার 1 পয়েন্ট হচ্ছে ইন্ডিয়ান সিম ইউজ করা। আমাদের অনেক কমিউনিটি, অনেক ভাই ব্রাদার বর্ডারের পাশের যে এলাকাগুলা, সেই জায়গাগুলোতে চলে গেছে, যেখানে আসলে ইন্ডিয়ান সিম গুলা আসলে বিক্রি হয়, হয়তো পাওয়া যায়, হয়তো লিগাল নাকি লিগাল আমি জানি না। বাট যেটা হয়েছে আমি সেটা বলতেছি যে অনেকেই ওই বর্ডার এরিয়াগুলোতে চলে গেছে, এবং সেখান থেকে হচ্ছে মোবাইল ইন্টারনেটের থ্রুতে কাজ করছে, ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করছে। আমার নিজের দেখা প্রুভেন কথা। সো যে সমস্ত বর্ডার এরিয়াতে এই ধরনের ফ্যাসিলিটিস আছে বা পাওয়া যায়, ইন্টারনেট আসে, ইন্ডিয়ান ইন্টারনেটের নেটওয়ার্ক পাওয়া যায়, সে সমস্ত জায়গাতে ওই ধরনের সিমও আসলে সেল হয়। ওই জায়গাগুলো থেকে আপনারা এই কাজটা করতে পারেন ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন রাখার জন্য। একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে
যদি আপনাদের এরকম ইন্টারনেট আবার স্লো হয়, ধরেন ফেসবুক স্লো, ইন্টারনেট আছে বাট খুবই স্লো, আমি কিছু করতে পারছি না, সেই ক্ষেত্রে ভিপিএন তো আমরা ইউজ করি, এর বাইরেও ভিপিএস নামে একটা অপশন আছে, ভার্চুয়াল প্রাইভেট সার্ভার, যেই ভিপিএস এর থ্রুতে আপনি একটা রিমোট ডেস্কটপ ইউজ করতে পারবেন। অন্য একটা জায়গাতে আপনার একটা কম্পিউটার আছে মনে করেন, সেই কম্পিউটারে আমি ঢুকে কাজ করতেছি, ব্যাপারটা অনেকটা এরকম। সো তখন আসলে ওই জায়গার ইন্টারনেটটা ইউজ হয় এবং আপনি আসলে খুব একটা স্পিডের যে প্রবলেমটা স্লো থাকার কারণে আমরা ফেস করেছি, যেটা আমরা ভিপিএন দিয়ে ওভারকাম করতে হয়েছে, তার পরিবর্তে আমরা ভিপিএস ইউজ করতে পারি। যদিও এটা কিছুটা এক্সপেন্সিভ, বাট এগেইন আপনার যদি নিড থাকে, আপনার যদি টিম সাইজ বেশি হয় বা আপনার যদি মনে হয় যে আপনার এটা দরকার, ইউ ক্যান গো ফর ইট। সো ভিপিএস সার্ভার কিভাবে পারচেস করবেন বা কিভাবে এটা সেট আপ করবেন, এটা একটু খুঁজে নেবেন, তাহলেই হবে। আমি যদি পসিবল হয় আমি এটার উপর একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো। সো ভিপিএস সার্ভার আমরা করতে পারি এবং রিমোট ডেস্কটপের থ্রুতে আমরা আসলে আমাদের কাজগুলোকে কন্টিনিউ রাখতে পারি। যখন ইন্টারনেট থাকবে তখন, ইন্টারনেট না থাকলে তো আসলে কিছু করার নেই। আরেকটা ব্যাপার হচ্ছে এলন মাস্কের স্টারলিংক। স্টারলিংক আপনারা জানেন যে ওটা আসলে ডিরেক্টলি ইয়ে থেকে, স্যাটেলাইট থেকে হচ্ছে ইন্টারনেট প্রোভাইড করে, ওই আকাশ ডিটিএইচ এর মতো। আপনার বাসায় কেবল দিয়ে তার দিয়ে না আসলেও আপনি সরাসরি ইন্টারনেট থেকে হচ্ছে ডিশ অ্যান্টেনা যেমন ইউজ করতে পারবেন, তেমনি ভাবে স্টারলিং দিয়ে আপনি এলন মাস্কের এই পদ্ধতিতে আপনি স্যাটেলাইট থেকে ইন্টারনেট ইউজ করতে পারবেন। আনফরচুনেটলি এটা এখনো বাংলাদেশে আসে নাই। সো 2025-এ স্টারলিং বাংলাদেশে আসার কথা, বাট আমি যতটুকু শুনেছি যে এখানে কিছুটা আবার ওই কি বলে সরকারের সাথে কন্ট্রাক্ট বা সমঝোতারও একটা ব্যাপার নাকি আছে। আমি জানি না 100%, আমি শিওর না, বাট যদি এরকম থাকে সেই ক্ষেত্রে কতটুকু আসলে স্টার্লিং বাংলাদেশে আসবে, এটা একটা আসলে চিন্তার বিষয়। সবচেয়ে সহজ পদ্ধতি যেটা আলাপ করবো এখন, সেটা হচ্ছে ভাই দেশ ছেড়ে চলে যাওয়া, দেশ ছেড়ে অন্য জায়গায় চলে যাওয়া, হিজরত করা। এটা তো আসলে সবচেয়ে সহজ পদ্ধতি, যে বাংলাদেশ থেকে দূর এই দেশে আর থাকবো না, চলে যাবো। সো এই বলে আপনি দেশ থেকে তল্পি তল্পা গুছায় সব বিদেশ চলে গেলেন, মাইগ্রেট হলেন, সেটা তো এক সবচেয়ে সহজ পদ্ধতি। এটা করতে পারেন যাদের আসলে আর্লি এজে এখনো যারা আছেন। আমি আগে মানুষজনকে ডিমোটিভেট করতাম যে ভাই যাইস না, চেষ্টা করবেন মুসলিম কান্ট্রিতে যাওয়ার জন্য। এটা আমার পার্সোনাল অপিনিয়ন, আমার ফিলোসফি থেকে আমি বলতেছি। সো আগে মানুষকে বলতাম যে ভাই যাইস না, দেশের মধ্যে থেকে উন্নতি কর। বাট আপনি যদি এখন এমন একটা স্টেজে থাকেন যে আপনি ক্যারিয়ারের খুবই আর্লি স্টেজে এবং আপনার খুব একটা পিছুটান নাই, ফ্যামিলি কেন্দ্রিক, বা আপনি মাইগ্রেট হলে খুব একটা সমস্যা নাই, যদি আপনার এই ধরনের কোনো সমস্যা না থাকে, তাহলে আমার মনে হয় আপনার ভাবা উচিত। আমি আগে মোটিভেট করতাম না, বাট আমি এখন মোটিভেট করতেছি তা না, বাট আমি বলছি যদি আপনার হাতে অপশন থাকে আপনি এটা এক্সপ্লোর করতে পারেন। আপনি কিছুদিনের জন্য হয়তো গিয়ে ট্রাই করে দেখতে পারেন যে আমি অন্য একটা দেশে গিয়ে কিছুদিন থাকি, তারপরে আবার দেখি। সো এটা একটা অপশন, এটা সবচেয়ে সহজ অপশন, যে দূর ভাই কিসের দেশ কিসের কি, আমি আগে নিজে বাঁচি বলে দেশ থেকে চলে যায়। এটা সবচেয়ে সহজ অপশন। এই সহজ অপশনটা যদি একটু পরে বললাম। আর এর বাইরে আরেকটা অপশন হচ্ছে গিয়ে যে অন্য একটা দেশের ডিজিটাল নোম্যাড ভিসা নিয়ে রাখা। ধরেন আপনার ইমার্জেন্সি একটা সিচুয়েশন হয়েছে, যেহেতু এই ধরনের সিচুয়েশন আবার হতে পারে, সো আপনি যাতে খুব ইজিলি আপনার ডিজিটাল নোম্যাড যে ভিসা যে দেশগুলোতে আছে, সেই দেশের যদি আপনি ভিসা থাকে আপনার, তাহলে আপনি যাতে খুব ইজিলি চলে যেতে পারেন। এটা হচ্ছে একটা ব্যাপার। সো যে কোনো দেশে যেতে গেলে তো আপনার সেই দেশে ভিসা লাগবে। সো অনেক দেশে ডিজিটাল নোম্যাড ভিসা দেয়, যেমন হচ্ছে থাইল্যান্ড দেয়, ইন্দোনেশিয়া দেয়, আমি এশিয়ার কান্ট্রিগুলোর কথা বলতেছি। তারপর হচ্ছে বালি খুবই পপুলার ডেস্টিনেশন ফর ডিজিটাল নোম্যাড। মালয়েশিয়া দেয়, মালয়েশিয়া রিসেন্টলি চালু করছে, রিসেন্টলি বলতে 2 বছর হয়েছে চালু করছে ডিজিটাল নোম্যাড ভিসা। এর বাইরে আর অনেক দেশই দেয়, বাট এশিয়ার মধ্যে এই দেশগুলো হচ্ছে ডিজিটাল নোম্যাড ভিসা দেয়, যেখানে হচ্ছে আপনাকে ডিজিটাল নাগরিকত্ব দিবে। আপনি ধরেন যেমন মালয়েশিয়াতে আমি যখন আমি মালয়েশিয়া গিয়েছিলাম তখন ঘাটাঘাটি করেছিলাম, তখন আমি দেখেছিলাম যে তখন ওরা চালু করতেছিল, আমার যতটুকু মনে আছে তখন মাত্রই চালু করছে। সেটা হচ্ছে যে 1 বছরের জন্য দেয় এটা। 1 বছরে আপনি প্রতি মাসে যদি আপনার $2000 ইনকাম হয় এবং অন্য দেশ থেকে আসে সেটা, তাহলে আপনি মালয়েশিয়ার নাগরিকের যে সুবিধা আছে সব সুবিধাই পাবেন। আপনি মালয়েশিয়াতে রেসিডেন্ট হিসেবে থাকতে পারবেন, 1 বছরের জন্য ভিসা দিবে, মাল্টিপল এন্ট্রি, আপনি আপনার স্পাউস নিয়ে যেতে পারবেন। অ্যান্ড হচ্ছে ওইটার ফি হচ্ছে খুব সম্ভবত $250, ওটা আবার রিফান্ডেবল, 70% মনে রিফান্ড করে যদি আপনাকে ভিসা না দেয়। সো আপনি যদি আপনার ভিসা থাকে, আপনার যে ওখানে থাকতেই হবে এমন না, আপনি ধরেন এই ধরনের সিচুয়েশন হলে আপনি পুট করে চলে গেলেন।
এই জন্য ডিজিটাল নোম্যাড ভিসা রাখা যেতে পারে, এটা একটা অপশন। আর তো এটা যদি কারোর জন্য যদি এক্সপেন্সিভ মনে হয়, সেক্ষেত্রে আরেকটা অপশন হচ্ছে যে সমস্ত দেশগুলো ভিসা অন অ্যারাইভাল দেয়, আপনি গেলেই আপনাকে ভিসা দিবে, এই ধরনের যে দেশগুলো আছে সেই দেশগুলোতে ভিসা নিয়ে চলে যাওয়া। আমাদের আইটি কমিউনিটির অনেক ভাই ব্রাদারই হচ্ছে মুভ করেছে, এই মুহূর্তে স্টিল নেপালে আছে। ইনফ্যাক্ট ধরেন আপনার তাদের কয়েকজন টিম মেম্বারকে নেপালে অ্যালোকেট করছে টু গিভ দ্য সাপোর্ট। বাট আমাদের মতো এজেন্সি যারা, তাদের ক্ষেত্রে আবার এটা ডিফিকাল্ট, কারণ আমাদের অনেক ধরনের কাজ থাকে, মাল্টিপল কাজ থাকে। সো 50% পিপলকে না নিয়ে মুভ করলে আসলে আসলে কোনো কাজই হবে না। সো আপনারা যেটা করতে পারেন যদি এরকম মনে হয়, সো এখন পর্যন্ত এরকম অন অ্যারাইভাল ভিসা দেয় হচ্ছে নেপাল দেয় সবচেয়ে নিয়ারেস্ট, এবং নেপালের প্লেন ফেয়ার সবচেয়ে চিপ। সো সেই জায়গা থেকে নেপাল ইজ এ গুড কান্ট্রি। এখন পর্যন্ত আমাদেরকে ওরা অন অ্যারাইভাল ভিসা দিচ্ছে, আমি জানি না কয়দিন দিবে। আপনারা গিয়ে আবার দুষ্টামি ফাজলামি করলে, ধরেন নেপাল থেকে গেলেন আর আসলেন না, এরকম কন্টিনিউ করলে, বাঙালি যদি এগুলো করে, যেহেতু আমাদের খাসিলতে এগুলো আছে আর কি, এই জন্য বলা, তাহলে দেখবেন যে নেপালও এই অন অ্যারাইভাল ভিসা দেওয়া বন্ধ করে দিছে। এনিওয়ে, সো অন অ্যারাইভাল ভিসা যে সমস্ত দেশগুলোতে দেয়, সেই সমস্ত দেশগুলোতে ল্যাপটপ নিয়ে চলে যাওয়া যেতে পারে, ওইখান থেকে কাজ করলেন। আর আরেকটা অপশন হচ্ছে গিয়ে রিমোট ওয়ার্কার হায়ার করা। ধরেন কোনো এই ধরনের ঘটনা যদি আবার ঘটে, আপনার যদি ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করতে হয়, সেক্ষেত্রে আপনি আপনার একটা রিমোট ওয়ার্কার রেখে দিলেন, হয়তো ইন্ডিয়ান একটা রেখে দিলেন, ফ্রিল্যান্স বেসড। ওর কাজ হচ্ছে শুধু কমিউনিকেট করা, মেইল টেল করা। যদি কোনো কারণে এই ধরনের ঘটনা ঘটে, সে যাতে ইন্ডিয়ান ওই এমপ্লয়ি যাতে আপনার টিমের সাথে বা আপনার ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন বা কনভারসেশন করতে পারে, সেই জন্য তাকে কিছু অ্যাক্সেস দিয়ে রাখবেন। সে হয়তো আপনার হয়ে মেইলটা করে দিল, আপনি তার মোবাইল ফোনে ফোন করে বলে দিলেন যে ভাই তুই একটু মেইল করে দে, আমাদের তো আবার পলকে পলকে নেট চলে গেছে। সো এই কারণে হচ্ছে আপনি এরকম রিমোট ওয়ার্কার নিয়ে আসলে কাজ করতে পারেন, এটা একটা পয়েন্ট। ওকে, সো এগুলো হচ্ছে আমাদের অল্টারনেটিভ, যেগুলো থ্রুতে আমরা আসলে ইন্টারনেটের সাথে কানেক্ট হয়ে কাজ করতে পারি বা দেখতে পারি, কাজ কন্টিনিউ রাখতে পারি, এই আর কি। সো ইন্টারনেট খুবই স্লো, লাইভ দেখতে পাচ্ছি না ভাই, পরে দেখে নিন, আমি এটা ভিডিও রাখবো ইয়েতে। আমি আমার মুখকে খুব কষ্ট করে কন্ট্রোল করতেছি আমি আজকে। তো যারা আমার সম্পর্কে জানেন, আপনারা জানেন যে আমার মুখ আসলে অনেক সময় অনেক ধরনের কথাবার্তা বলে ফেলে। সো আমি চেষ্টা করতেছি নিজেকে কন্ট্রোলে রাখার, যদিও কষ্ট হচ্ছে। লেটস সি। দুবাই গিয়ে টিম বানিয়ে কাজ করতে হবে, ওকে করতে পারেন। দুবাই গিয়ে দুবাইয়ের টিম বানানো টাফ। বেসিক্যালি ধরেন বাংলাদেশ ভিত্তিক যারা কোম্পানি ফর্ম করে, এটার একটা প্রধান কারণ হচ্ছে ভাই চিপ লেবার, সস্তায় যে লেবার দেয়, এই লেবার আপনি আসলে কোথাও পাবেন না, এই ভাদাইম্মা পোলাবাইনও কোথাও পাবেন না। এই জন্য হচ্ছে বাংলাদেশের দিকে মানুষজন আসে। তো আপনি যদি দুবাই গিয়ে টিম ফর্ম করতে চান, সেটা আসলে খুবই এক্সপেন্সিভ হবে। দেখা যাবে দুবাইয়ের একজনের স্যালারিতে আপনি বাংলাদেশে 5 জনকে হায়ার করতে পারতেছেন। সো এই জন্য আসলে আমার মনে হয় না এটা, আমি জানি না এটা কতটুকু ফিজিবল হবে। যদি আপনার বিজনেস ওই লেভেলের হয় বা আপনি যদি ওই ধরনের দুবাইয়ের লোকজন হায়ার করে যদি কন্টিনিউ করতে পারেন, সেটা খুবই ভালো। আদারওয়াইজ হচ্ছে আপনি ওখানে থেকে আপনি হয়তো লোকাল মার্কেটে টিম মেনটেন করতেছেন, এটা হইতে পারে। ওকে, অনেক কিছুই বলে ফেলছি অলরেডি। আচ্ছা, সো ওয়ালাইকুম আসসালাম রেদা ভাই। অনেক কিছু অলরেডি বলে ফেলছি। তারপর আমি লাস্টলি হচ্ছে বলবো যে আমরা কিভাবে আমাদের এই পোস্টগুলোকে অ্যাক্টিভ রাখতে পারি, বা যে গ্রুপ ডাউন হয়েছে সেগুলো নিয়ে কিভাবে কাজ করতে পারি। আর ছোট করে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এই সময়ে আপনারা দেখছেন হয়তো যে মানে অনলাইন কমিউনিটিতে যে সমস্ত অ্যাসোসিয়েশনস আছে বা যারা নীতি নির্ধারক পর্যায়ে আছে, তারা কতটুকু সরব বা তারা কতটুকু আসলে অ্যাক্টিভ ছিল, আপনাদের কথা শুনছে বা আপনাদের হয়ে কথাবার্তা বলছে, এগুলো সব আপনার চোখের সামনে দেখছেন। সো আমি বেশি কথা বলবো না, শুধু এইটুকুই বলবো যে এটা একটু মাথায় রেখেন, যে কে আসলে কতটুকু আপনাদের পক্ষে কথাবার্তা বলছে, কে কতটুকু কি করছে, এইটা একটু মাথায় রেখেন আর কি। হ্যাঁ, সো আমি একটা ছোট এক্সপিরিয়েন্স শেয়ার করি। সেটা হচ্ছে একবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, দেখি যে একটা ব্যানার লাগানো যে অমুক ভাইকে ঈদের শুভেচ্ছা। সো এক পাতি নেতা তার বড় নেতাকে হচ্ছে ঈদের শুভেচ্ছা বানাইছে, মানে দিচ্ছে, সেটা একটা ব্যানার বানাইছে। সেই ব্যানার রাস্তায় ঝুলানো, এবং দেখা যাচ্ছে প্রতি আধা কিলো পর পরই সেই ব্যানার, মানে সে মোটামুটি 100-200 হয়তো ঈদের শুভেচ্ছা জানাইছে। সো তুই যদি কারো ঈদের শুভেচ্ছা জানাতে চাস, তাহলে তুই তার বাসায় গিয়ে জানা।
তুই তারে ফোন দিয়ে ঈদের শুভেচ্ছা জানা, তুই ওয়ালে ওয়ালে পোস্টার লাগাই ঈদের শুভেচ্ছা জানাবি কেন? আমার লজিক হচ্ছে এটা, আমার প্রশ্ন হচ্ছে এটা। সেরকম অনেক দায়িত্ব নিয়ে বসে আছে অনেক মানুষজন, অনেক অ্যাসোসিয়েশন আছে, তারা বলতেছে যে আমরা আপনাদের সমস্যাগুলো তুলে ধরেছি। কোথায় তুলে ধরছেন ভাই? ইনফ্যাক্ট ফেসবুকের ওয়ালেও তুলে ধরে নেই অনেকে, অথবা তুলে ধরলো হ্যাঁ আমি আমার নিজের ওয়ালে এটাকে তুলে ধরছি, এই পর্যন্তই। কিন্তু আসলে অ্যাক্টিভিটিস বা কাজকর্ম কে কতটুকু কি করছে আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম। এগুলো জাস্ট একটু মাথায় রেখেন আর কি, যে আসলে অনলাইন প্রফেশনে যে সমস্ত যাদেরকে আপনারা লিডার বানাইছেন, যাদের পিছনে পিছনে আপনারা ঘুরেন, যাদের সাথে সেলফি তুলেন, তারা আসলে কতটুকু আপনাদের কথা মনে রাখছে বা কতটুকু আপনাদের জন্য সাহস করছে, এবং কে কতটুকু আসলে কিসের পা চাটে, এগুলো আপনারা একটু মাথায় রাখবেন, এই আর কি। সো তাহলে আমরা এবার আসি যে আমাদের মানে এখন আমরা যে কমিউনিটিতে কথা বলতে বলতেছি, গিয়ারলঞ্চ বাংলাদেশ কমিউনিটি, আমাদের কমিউনিটির ছেলেপিলে যে প্রবলেমগুলো ফেস করছে, হ্যাঁ, যে সেগুলো থেকে কিভাবে আসলে উত্তরণ করা যায়। এতক্ষণ তো আসলে একটু জেনারেল ভাবেই বলছি, মোটামুটি যারা অনলাইনে কাজ করে। আমি এবার একটু বলি যে আসলে আমরা নেক্সট যদি এই ধরনের কিছু হয় তাহলে আমরা এখান থেকে কিভাবে ওভারকাম করতে পারবো। নাম্বার 1 পয়েন্ট হচ্ছে পোস্ট শিডিউল করা। আমরা মোস্ট অফ দ্য কেসে যেটা হয়, সেলাররা আমাদের যত ফেসবুক পেজ আছে বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে বা গ্রুপ আছে, যাই থাকুক না কেন, যার যেই অ্যাসেট আছে সে সেই অ্যাসেটের মধ্যে আসলে ওই দিনের পোস্ট ওই দিন করে, দিনের বেলা উঠে ঘুম থেকে উঠে পোস্ট করে। সো আমি যেটা বলছি যে যেহেতু আপনি বাংলাদেশে কিন্তু আপনার কাস্টমার কিন্তু গ্লোবালে, সো গ্লোবালে কিন্তু ইন্টারনেট বন্ধ হয় নাই। সো আমেরিকার অডিয়েন্স আপনার পোস্ট দেখবে, আপনি অনলাইনে আছেন কিনা সেটা কিন্তু তাদের মাথা ব্যথা নাই। সো অবশ্যই অবশ্যই পোস্ট শিডিউলার ইউজ করেন। মেটা বিজনেস সুইট থেকে পোস্ট স্কেডিউল করা যায়, সেখান থেকে আপনি মোটামুটি 7 দিনের পোস্ট স্কেডিউল করে রাখেন। অলওয়েজই 7 দিনের পোস্ট স্কেডিউল করবেন। আপনার লাক যদি খুবই খারাপ হয়, যেদিন আপনার পোস্ট শেষ 7 দিনের, সেদিন ইন্টারনেট চলে গেছে, এটা ব্যতিক্রম। কিন্তু মোটামুটি আপনি যদি 7 দিন করে পোস্ট স্কেডিউল করে রাখেন তাহলে আপনার জন্য সেফ। আপনি যদি মানে মইরেও যান, আপনার পোস্ট অটোমেটিকলি আপনার পেজে পোস্ট হবে, আপনার পোস্টগুলোকে আপনার পেজ বা গ্রুপে অটোমেটিকলি পোস্ট হবে। হ্যাঁ, সো মেটা বিজনেস সুইট থেকে এটা করা যায়। শিডিউলার ইউজ, অথবা আপনি ডিফারেন্ট ডিফারেন্ট কিছু শিডিউলার আছে, যেমন বাফার আছে, সোশ্যাল চ্যাম্প আছে, এই ধরনের স্কেডিউলার ইউজ করে আপনি যদি স্কেডিউল করে রাখেন কন্টেন্টগুলোকে, তাহলে অন টাইমে আপনার পেজ, ইনস্টাগ্রাম প্রোফাইল সেই জায়গাগুলো থেকে পাবলিশ হবে। আপনি ইন্টারনেটে আসেন কি আসেন না সেটা তো দরকার নেই, কিন্তু গ্লোবাল অডিয়েন্স আপনার কন্টেন্টগুলোকে দেখতেছে এবং আপনার ফেসবুক আপনাকে অ্যাক্টিভ ইউজার হিসেবে দেখতেছে, আপনার পেজের রিচটা কিন্তু কমাইতেছে না। সো আমি দেখেছি অনেকেই ঘুম থেকে উঠে সকালবেলা চিন্তা করে আজকে কি পোস্ট দিব, তারপরে গিয়ে কন্টেন্ট বানায়, তারপরে গিয়ে শিডিউল করে। এটা না করে কন্টেন্ট ক্যালেন্ডার ইউজ করেন, প্রতি মাসের কন্টেন্টের প্ল্যান রেডি করেন এবং আপনি আপনার পেজ থেকে কি ধরনের কন্টেন্ট দিবেন এক সপ্তাহের কন্টেন্ট গুছিয়ে অলরেডি শিডিউল করে বসে থাকেন। সো প্রতিদিন এটা নিয়ে বসার দরকার নেই, ঠিক আছে? সো শিডিউল করে রাখলে আপনার অটোমেটিকলি এগুলো পাবলিশ হবে। আচ্ছা, সো অলরেডি যেহেতু ইয়ে হয়ে গেছে, অনেক পোস্ট হচ্ছে, রিচ কমে গেছে, অনেক পেজ টেজ রিচ কমে গেছে, আপনাদের জন্য সাজেশন হচ্ছে আপনারা কন্টেস্ট রান করেন। আপনি একটা টি শার্ট ফ্রি দিয়ে দিবেন, একটা মগ ফ্রি দিয়ে দিবেন, এই ধরনের অ্যানাউন্সমেন্ট দিয়ে আপনি কিছু কন্টেস্ট রান করেন। কন্টেস্টটা এরকমও হইতে পারে যে এই 4টা ডিজাইনের মধ্যে কোনটা তোমার ভালো লাগে, আপনি একটা ক্যানভাসে একটা পোস্ট বানাইলেন, 4টা ছবি দিয়ে 4টা ডিজাইন দিয়ে 1 2 3 4 লিখে দিলেন, বললেন যে তুমি কমেন্ট করো, 1 2 3 4 কমেন্ট করো। সো আপনার গ্রুপের মেম্বার বা ফেসবুক পেজের মেম্বার বা ইনস্টাগ্রামের অডিয়েন্স, তারা ওখানে কমেন্টে 1 2 3 4 এভাবে লিখবে, যার যেটা পছন্দ হয়েছে সে সেটা কমেন্ট করবে। তাদের মধ্যে থেকে আপনি রেফারেল ড্রতে উইনার করে দু একজনের যে একটা গেঞ্জি, মগ এগুলো পাঠিয়ে দেন, তার থেকে শিপিং অ্যাড্রেস নিয়ে তাকে পাঠিয়ে দিবেন। সেইভাবে করে কন্টেস্ট রান করলে যেটা হবে, মানুষজন পোস্ট মানে কমেন্ট করবে, এঙ্গেজ হবে, এবং আপনার কন্টেন্টটা নিউজ ফিডে আবার যাবে, এবং ফেসবুক এটাকে দেখবে যে আচ্ছা এটা তো এঙ্গেজিং একটা কন্টেন্ট, এই পেজ তো এঙ্গেজিং কন্টেন্ট দেয়, সো এটা রিচটা বাড়ায় দিয়ে রিচটা কিন্তু আবার আগের অবস্থায় চলে যাবে যাদের রিচ ডাউন হয়ে গেছে। কন্টেস্ট লঞ্চ করার কথা বললাম, এর বাইরে এঙ্গেজমেন্টের জন্য কিছু ট্রেন্ডিং পোস্ট দেওয়া যেতে পারে। ধরেন বাংলাদেশে বিভিন্ন পেজ থেকে আমরা দেখছি না, বিভিন্ন ধরনের ব্র্যান্ডের পেজ থেকে, স্পেশালি যারা অনেক বড় ব্র্যান্ড হয় নাই, মিড লেভেল ব্র্যান্ড, ফেসবুক ভিত্তিক ব্র্যান্ড বা জেন জি যে সমস্ত ব্র্যান্ড ম্যানেজার যারা, তারা বিভিন্ন ধরনের কন্টেন্ট দেয়। ধরেন একটা ঘটনা ঘটছে, ওই ঘটনা কেন্দ্রিক ভিত্তি করে একটা, ধরেন হিরো আলমের একটা ঘটনা ঘটছে, হিরো আলমকে পচায়ে বা হিরো আলমের সাথে কানেক্ট করে একটা হয়তো কন্টেন্ট, আপনি হয়তো অনলাইনে বেচতেছেন হচ্ছে কি, হয়তো মাউস বেচেন, হিরো আলমের সাথে মাউসকে কানেক্ট করে একটা কন্টেন্ট হয়তো বানাই দিচ্ছে। তো সেম ভাবে
এঙ্গেজমেন্টের জন্য কিছু ট্রেন্ডিং পোস্ট বের করে, হয়তো আপনার নিশের না, আপনার নিশ হচ্ছে হান্টিং, কিন্তু হান্টিং এর ট্রেন্ডিং হলে তো ভালো, এর বাইরেও ইউএসএ এই মুহূর্তে ট্রেন্ডিং চলতেছে যে ঘটনা, সেই সমস্ত ট্রেন্ডিং ঘটনার উপর ভিত্তি করে আপনি কিছু কন্টেন্ট আপনার পেজ থেকে দিতে পারেন। তাহলে অডিয়েন্স এঙ্গেজ হবে, হা হা হি করবে, কিছু শেয়ার টেয়ার হবে, হয়তো কিছু রিলেভেন্ট লোক কানেক্ট হবে হয়তো, বাট এটা সমস্যা না, আপনার পেজের কন্টেন্টের রিচ বেড়ে যাবে। যেহেতু আপনি এঙ্গেজিং কন্টেন্ট দিচ্ছেন, মানুষজন এঙ্গেজ হচ্ছে, দ্যাটস আপনার এঙ্গেজমেন্ট বাড়বে। আমি একটা পোস্ট করেছিলাম আপনার গতকালকেই বোধহয় করলাম, যে ইউএস ইলেকশন চলতেছে এখন, সো ইউএস ইলেকশন রিলেটেড কিছু কন্টেন্ট যা ঘটছে বাস্তবে, আপনি কোনো ধরনের ভায়োলেট না করে, ইউএস ইলেকশন এটা হয়েছে, ট্রাম্প এটা বলছে, অমুকের নাক ফাটা দিছে ট্রাম্পের, সো ওই কন্টেন্ট আপনি আপনার হান্টিং এর পেজ থেকে শেয়ার দেন সাময়িক। এটা সবসময় করতে হবে এটা না, আমি বললাম যে এটা সাময়িক করেন, যেহেতু পেজের রিচ কমে গেছে, এখন এই ধরনের কন্টেন্ট দিলে আপনার এঙ্গেজমেন্ট বাড়ার একটা চান্স আছে। সো ট্রেন্ডিং কিছু ঘটনা ইউএসএ তে এখন যেটা ট্রেন্ড, সেই ট্রেন্ডিং কিছু নিউজ, কিছু ঘটনা, কিছু কন্টেন্ট নিজের মতো করে একটু পোস্ট করলে আপনি দেখবেন যে আপনার পেজে এঙ্গেজমেন্ট আসতেছে। এর বাইরে কিছু ফানি মিমস শেয়ার করা যেতে পারে, আপনার নিচের কিছু ফানি মিমস, ধরেন এখন আপাতত সেল পোস্টটা একটু কমায় দেওয়া উচিত হবে। আমি জানি ইউ গাইজ আর হাংরি, এই কদিন সেল আসে না, এই জন্য আপনি সেল পোস্ট করার জন্য অনেক উতলা হয়ে আছেন, বাট ইউ হ্যাভ টু বুঝতে হবে যে কি বলে যে আপনাকে এখনই যদি আপনি অনেক বেশি বেশি সেল পোস্ট দেন, তাহলে আসলে অডিয়েন্স হচ্ছে, এমনিতেই তো আপনার পেজটার রিচ কম, ফেসবুক হচ্ছে রিচটাকে আরেকটু কমাই দিবে, কারণ ফেসবুক আসলে সেল পোস্ট খুব একটা পছন্দ করে না। এনিওয়ে, সো স্পেশালি অর্গানিকলি আর কি। সো আপনারা যেটা করতে পারেন, মিমস, বিভিন্ন ফানি মিমস পোস্ট করতে পারেন নিশ ভিত্তিক, ধরেন হান্টিং মিমস, হান্টিং ফেলস, হান্টিং ফানস, হান্টিং জোকস, এই ধরনের জিনিসপত্র দিয়ে সার্চ দিয়ে আপনার নিশ, যদি হান্টিং হয় আর কি, না হলে অন্য কন্টেন্ট XYZ, সেই রিলেটেড কন্টেন্ট আপনি আপনার পোস্ট থেকে রেগুলার একটু শেয়ার দেন, তখন মানুষজন ওই ফানটা, মানে ফান জোকস মিমস দেখে হাহা হি বা কমেন্ট টমেন্ট এঙ্গেজ হবে, কিছু প্রশ্ন ছুড়ে দেন যাতে করে মানুষজন কমেন্ট করে এঙ্গেজ হয়। সো এগুলো করার মাধ্যমে আপনি আপনার পেজের পোস্টের রিচটা বাড়াইতে পারেন। সো এই তো মোটামুটি অনেকগুলি কথা বললাম। লাস্টলি একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে, অনেক মানুষ এখনো আছে যাদের এখন পর্যন্ত কোনো অ্যাসেট নাই, কোনো ডিজিটাল অ্যাসেট নাই। ডিজিটাল অ্যাসেট বলতে ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ কিংবা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নাই, যারা স্পেশালি আমার কমিউনিটিতে যারা আছেন, আমি সবসময় এটার উপরে খুবই গুরুত্ব দেই, কিন্তু অনেকে এখনো আছেন যাদের আসলে এখন পর্যন্ত কোনো পেজ নাই, গ্রুপ নাই, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিচ্ছু নাই। অ্যাটলিস্ট আপনার একটা ফেসবুক পেজ, একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং একটা ফেসবুক গ্রুপ থাকা উচিত। যদি আপনি গ্লোবাল মার্কেটে কাজ করেন, পিওডি করেন, সেক্ষেত্রে এই তিনটা জিনিস থাকা উচিত অ্যাটলিস্ট। আপনি এখন এখানে রেগুলার কন্টেন্ট দেন। যদি আপনি অন্যের গ্রুপে কাজ করেন, অন্যের পেজে কাজ করেন, তাহলে আপনার প্রোফাইল তো এমনি ডাউন। আপনি ভিপিএন ইউজ করছেন, এর মধ্যে কতবার, একবার নেদারল্যান্ড, একবার জাপান, একবার তাইওয়ান, কই যে গেছেন, ফেসবুক বলছে এই লোকের সমস্যা কি, যদিও ফেসবুক জানে, এবং মানে খুব একটা সিরিয়াস ইস্যু না হলে আসলে ফেসবুক ব্লক করে না বা অ্যাকাউন্ট ডিসেবল করে না, বাট অনেকেরই হয়তো প্রোফাইল ডিসেবল হয়েছে, হইলেও হইতে পারে, আমি জানি না, এরকম নিউজ আমি আসলে এখনো পাইনি। যদি হয়ে থাকে কারোর সাথে আমাকে জানায়েন, কোনোভাবে রিকভার সুযোগ থাকলে আমি জানাবো। সো প্রোফাইল দিয়ে যারা কাজ করেন, মানে যাদের নিজস্ব কোনো অ্যাসেট নাই, তাদের জন্য বলা, অবশ্যই অ্যাসেট বিল্ড করেন। আপনার যদি পেজ থাকে, অর্গানিকলি যারা কাজ করেন স্পেশালি, আপনার যদি পেজ থাকে, গ্রুপ থাকে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে, টিকটক অ্যাকাউন্ট থাকে, একটা রেডিট প্রোফাইল থাকে, একটা লিঙ্কডইনের অ্যাকাউন্ট থাকে, সেই জায়গাগুলোতে আপনি কন্টেন্ট পোস্ট করলেই কিন্তু আপনি অটোমেটিকলি কিন্তু রিচ পাচ্ছেন এবং মানুষজন কিন্তু আপনাকে কানেক্ট করতে পারতেছে। সো আপনি যদি, যেটা বললাম, আমরা যদি স্কেডিউল করে রাখি, পোস্ট শিডিউল করে রাখলে কিন্তু আসলে আপনি ঘুমায় থাকলেও, ইন্টারনেট না থাকলেও কিন্তু পোস্টগুলো কিন্তু ঠিকই পড়তেছে। যেমনটা আমি আবারও বলতে চাচ্ছি যে একটু আগে এক ভাইয়ের কথা এক্সাম্পল দেখলাম, যে ভাই হচ্ছে কি বলে, যে এই অনলাইনের না থাকা অবস্থায় কিন্তু কি করছে, যে তার মোটামুটি কয়েকটা সেল আসছে, 18,000 টাকা মতো সে ইনকাম করতে পারছে। সো এই বিষয়টা কিন্তু তখনই সম্ভব হয় যখন আপনার আসলে নিজস্ব অ্যাসেট থাকে, ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বা এনিথিং যেটা থাকে, সেটা হলে আপনি আসলে এখান থেকে মুক্তি পাবেন এবং আপনি আসলে ইন্টারনেট না থাকলেও সেখান থেকে আসলে ইনকাম করতে পারবেন। আর যদি এই ধরনের ঘটনা রেগুলার ঘটে, সেক্ষেত্রে আরেকটা রেকমেন্ডেশন হচ্ছে ভিপিএন পেইড কিনে ফেলা। পেইড ভিপিএন খুব একটা এক্সপেন্সিভ না,
ওই $4 $5 ভিপিএন পাওয়া যায়। সো পেইড ভিপিএন যদি আপনি নেন, সুবিধা যেটা হচ্ছে আপনার আইপিটা ফিক্স থাকবে, ব্লক মানে একবার নেদারল্যান্ড একবার সুইজারল্যান্ড যাবে না। সো পেইড ভিপিএন যদি আপনি $400-500 খরচ করে ইউজ করেন, কাজের ক্ষেত্রে আপনার হেল্প হবে। এটা বলতেছি কখন, যখন আপনার ইন্টারনেটটা মানে ইন্টারনেট আছে কিন্তু ফেসবুক স্লো তখন, বা ফেসবুক বন্ধ তখনকার কথা বলতেছি। তো সেক্ষেত্রে আপনি পেইড ভিপিএন ইউজ করতে পারেন। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে ফেসবুকের অল্টারনেটিভ প্ল্যাটফর্মগুলো কি ইউজ করা। আই নো ফেসবুক হ্যাভ দ্য বিগেস্ট ট্রাফিক এভার। সো ফেসবুকের কাছে যেই লেভেল অডিয়েন্স আছে সেটা আর কারো কাছে নেই। আই নো আমাদের বিজনেসে আমাদের ইন্ডাস্ট্রিতে আসলে ফেসবুকের অল্টারনেটিভ নাই। আই নো, বাট হোয়াট ইফ কারো মন চাইলো সে ফেসবুক দিল বন্ধ করে, হ্যাঁ ওই যে ইয়ার মতো, স্ন্যাপের মতো, কি যেন বলে ওই যে মুভিটার নাম তো ভুলে গেলাম, এভাবে থ্যানোস যে এরকম চুটকি মারে এবং বন্ধ হয়ে যায় সবকিছু। তো চিন্তা করেন এরকম থ্যানোস হচ্ছে এরকম চুটকি দিছে আর হচ্ছে কোটি কোটি টাকা লস, সব ব্যবসা বন্ধ। সো যদি এরকম থ্যানোসের চুটকি আসে আবারও, সেই ক্ষেত্রে অল্টারনেটিভ অপশন হচ্ছে ফেসবুকের অল্টারনেটিভ যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোতে যাওয়া। লাইক লিঙ্কডইন আমাদের জন্য খুব ভালো একটা প্ল্যাটফর্ম, টিকটক ডুইং গুড, সো পিন্টারেস্ট থেকে ট্রাফিক আসে। সো এই জায়গাগুলোতে আমরা এক্সপ্লোর করতে পারি, এই প্ল্যাটফর্মগুলোতে আমরা কাজ করতে পারি। সো আমরা শুধুমাত্র ফেসবুক এর উপরে ডিপেন্ডেন্ট না থেকে, কারণ হচ্ছে ধরেন আমাদের দেশে যদি কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে আগে আসলে ফেসবুকের উপরেই হচ্ছে হামলা হয়, মানে ফেসবুকের উপরে আসলে দোষ চাপে এবং ফেসবুক ব্লক হয়। মার্ক জুকারবার্গ বলছে আই কিচ্ছি, মার্ক জুকারবার্গ মানে ভাই আবার এগেইন মি। সো এনিওয়ে, সো আমরা যেটা করবো সেটা হচ্ছে যে ফেসবুকের অল্টারনেটিভ যে প্ল্যাটফর্ম সোশ্যাল প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোতে আমরা একটু ফোকাস দিব, সেখানে আমরা অডিয়েন্স বাড়াবো। কারণ আপনি হয়তো ফেসবুকে লগ ইন করতে পারতেছেন না, কিন্তু লিঙ্কডিনে তো ঠিকই লগ ইন করতে পারতেছেন। সো লিঙ্কডিন থেকে আপনি আপনার কাজ চালান, লিঙ্কডিন অডিয়েন্স আছে। আপনি তো টিকটকে কাজ করতে পারতেছেন, সো টিকটকে কাজ করেন, আপনি পিন্টারেস্টে কাজ করেন, এই ধরনের রেডিটে কাজ করেন। আপনার এই আদার যে সোশ্যাল নেটওয়ার্কগুলো আছে, সোশ্যাল মিডিয়াগুলো আছে, সেই জায়গাগুলোতে ইউএস এর অডিয়েন্স থাকে। সো আপনি ফেসবুক অ্যাক্সেস না করতে পারলে অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে তো অ্যাক্সেস করতে পারতেছেন। সেই জিনিসগুলো একটু ইউজ করেন এবং ওই জায়গাগুলোতে অডিয়েন্স বিল্ড করার চেষ্টা করেন প্যারালালি, শুধুমাত্র একটা দুইটা প্ল্যাটফর্মের উপর ডিপেন্ডেন্ট থাকেন না। সো এই হচ্ছে মোটামুটি আমার দিক থেকে অবজারভেশন। অনেকগুলি কথাবার্তা বললাম, অনেক কিছুই বললাম। আমি এবার একটু প্রশ্ন উত্তরে যাব, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো নিয়ে কথাবার্তা বলবো। সো এগেইন আমাদের আগে যতটুকু আমরা কাজ করতাম, যেহেতু আমরা মোটামুটি একটা ব্রেক নিছি, আমরা ধরে নিচ্ছি এটা আমাদের একটা ভ্যাকেশন ছিল, আমরা 4-5 দিন 10 দিন 15 দিন একটা গ্যাপে ছিলাম, আমরা আবার কাজে ফেরত আসে। আমি জানি যে সবার মেন্টাল অবস্থা ভালো না, আমার নিজেরও আমি মেন্টালি স্টেবল না। আমি ফেসবুকে ঢুকলে আমার বিভিন্ন ধরনের নিউজ টিউজ দেখে আমার নিজেরই মানে ফ্রাস্ট্রেশন কাজ করে, ডিপ্রেশন চলে আসে। বাট স্টিল দিন শেষে আমাদের কিন্তু কাজে ব্যাক করতে হবে, কাজ করতে হবে, কারণ মাস শেষেই কিন্তু নানান রকম খরচ টরচ থাকবেই এবং হচ্ছে আমি জানি সবারই কিছু না কিছু রেসপন্সিবিলিটিস তো আছে, ফ্যামিলির কিংবা নিজের অ্যাটলিস্ট কিছু রেসপন্সিবিলিটিস থাকে, যার কারণে আমাদের কাজ করতে হবে। দ্যাটস ওয়াই এগেইন আমি সবাইকে একটু মোটিভেশন দিতে চাই যে প্লিজ বি অ্যাক্টিভ অন ইউর ওয়ার্ক। আপনি আবার কাজ করেন, আগে যতটুকু কাজ করতেন তার থেকে অ্যাটলিস্ট 50% টাইম বাড়ায় দেন কাজের পেছনে। এই যে ঝামেলাটা গেল, যেই রিচটা কমে গেল বা যে লসটা হলো সেটা রিকভার করার জন্য। সো এই জায়গা থেকে আমি রিকোয়েস্ট করব একটু অ্যাক্টিভলি কাজ করেন, সবাই একটু গুরুত্বের সাথে একটু সময় দেন। আপনি যেটাই করেন না কেন, আমি স্পেশালি আমার কমিউনিটির কথা বলতেছি, যেহেতু অনেকেই দেখতেছেন। সো আমার যে গিয়ার লঞ্চ কমিউনিটি যারা পিওডি করেন তারা খুব ভালো মতো একটু এফোর্ট দেন। আমার মনে হয় আপনারা এটা রিকভার করতে পারবেন। লোকাল মানে পুরো বাংলাদেশের যে সেলটা ড্রপ হয়েছে, ইনক্লুডিং এভরি ওয়ান অফ ইউ, এটা পুরোটাই আমরা আবার রিকভার করতে পারবো যদি আমরা আগের মতো আবার একটু কাজ করি। সো সেই জায়গা থেকে আমি আপনাদের জন্য একটা অফারও রেখেছি, আপনাদের সবার জন্য আসলে আপনাদেরকে আরেকটু মোটিভেট করার জন্য একটা অফার রেখেছি। সেটা হচ্ছে আমরা একটা কন্টেস্ট লঞ্চ করেছি, যেটা আসলে 5 তারিখ থেকে স্টার্ট হবে, আগামী 5ই অগস্ট থেকে, আগামী মাসের মানে এই তো রাত 12টার পরে নতুন মাস শুরু, 5 অগস্ট থেকে 5 অক্টোবর পর্যন্ত এটা চলবে, যেখানে আমরা একটা বড় একটা অ্যামাউন্ট কিন্তু আর্ন করার সুযোগ পাচ্ছি। সো এখানে যারা 99 ইউনিট সেল করবেন তারা একটা টি শার্ট পাবেন, একদম জাস্ট 100 ইউনিট সেল করলেই নো কোয়েশ্চেন আস্ক একটা টি শার্ট। 250 ইউনিট সেল করলে $40 বোনাস প্লাস হচ্ছে টি শার্ট অথবা ইকুইভ্যালেন্ট একটা গিফট। আর সিলভার হচ্ছে 750 ইউনিট সেল করলে
200 ইউএসডি ইকুইভ্যালেন্ট গিফট এবং হচ্ছে একটা টি শার্ট, এবং প্রতিটাই এখানে দেওয়া আছে গোল্ড প্রাইস 1250 ইউনিট যারা সেল করবে, এবং লাস্টলি হচ্ছে 250 ইউনিট যারা সেল করবে। সো এই যে টোটাল যেই ইউনিট সেলগুলো, এই সেলগুলো যারা যারা পারফর্ম করবেন, ওকে, এন্ড লাস্টলি হচ্ছে হ্যাঁ, সো এই যে টোটাল যে নাম্বার অফ ইউনিট এর যে টার্গেটগুলো আছে সেটা যদি আপনারা অ্যাচিভ করতে পারেন, তাহলে আমাদের পক্ষ থেকে গিফট আছে, সেটা টোটালি আসলে এক্সট্রা হিসেবে দেওয়া হচ্ছে, বোনাস দেওয়া হচ্ছে, কারণ আপনারা আসলে মানে কাজ না করলেও আপনারা এমনি ইনকাম করতেন, বাট আপনাদের কাজটাকে আরেকটু মোটিভেট করার জন্য, আপনাদেরকে আরেকটু ইন্সপায়ার করার জন্য আমরা এই কন্টেস্টটা চালু করলাম। দেখা যাক এই কন্টেস্টে আসলে কে কতটুকুলো ইউনিট রিচ করতে পারেন এবং কে কতটুকু আসলে গিফট পায়। ঠিক আছে, অলরাইট। সো আমার কথা মোটামুটি এই পর্যন্তই। দিন শেষে একটা কথাই বলবো যে বিপদে আসলে বন্ধুর পরিচয় পাওয়া যায়। কে কতটুকু আপনাকে এই সময় হেল্প করছে, খোঁজ খবর নিছে, ফোন দিছে, ওইটাও একটু মাথায় রাখেন। কোন অ্যাসোসিয়েশন, কোন গ্রুপ, কোন কমিউনিটি, কোন লিডার আপনার আশেপাশে ছিল এই সময়ে, সেগুলো একটু মাথায় রাখেন। সবারই তো আসলে বিবেক বুদ্ধি আছে, এবং ন্যায় অন্যায় নিজের ব্রেন খাটায় ইউজ করেন। আমি বলতেছি না আপনি পত্রিকা দেখে বিশ্বাস করেন, আমি বলতেছি না টিভি দেখে বিশ্বাস করেন, আমি বলতেছি না কোনো একটা ফেসবুকের স্ট্যাটাস দেখে আপনি কোনো কিছু কথা বিশ্বাস করেন, কারণ কে যে সত্যি কে যে মিথ্যা সেটা বোঝার জন্য ব্রেন আপনাকে আল্লাহ দিছে, সেটা দেখে সেটাতে জাজ করে আপনি আপনার ডিসিশন নেন। অলরাইট, সো ঠিক আছে, আমি হচ্ছে একটু ইয়াতে যাই, আমি একটু প্রশ্ন উত্তরে যাই, একটু শুরু থেকে একটু প্রশ্ন উত্তরে যাই। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে গো হেড, আমি প্রশ্নগুলোর অ্যান্সার করতেছি। আলামিন ভাই, হোপ আপনি আপনার অ্যান্সার পাইছেন। স্টোর প্লাটিনাম ছিল আবার গোল্ড হয়ে গেছে। ওকে, আপনার ওই যে সেল ড্রপ হওয়ার কারণে আসলে এটা অটোমেটিকলি হয়। রোদ্রু ভাই, আমি এখন যেখান থেকে লাইভ করতেছি সেখানে একটু মেসেজ দিয়ে আপনার স্টোরের নামটা দিবেন, সাথে ইমেল আইডি, আমি চেক করে দেখব যে কেন হয়েছে, এবং আমি চেষ্টা করব ইনফ্যাক্ট যাদের সেল ড্রপ হওয়ার কারণে টায়ার ডাউনগ্রেড হয়েছে, আমি প্রমিস করছি আমি এগুলো আবার আগের অবস্থায় নিয়ে যাব। আমি সেল এটা যদি একটু বুঝাই বলি যে একটা স্টেবল সেল থাকলে আপনাদেরকে কিছু এক্সট্রা ফ্যাসিলিটি দেওয়া হয়। সো অনেকেই হয়তো গোল্ড, প্লাটিনাম, ডায়মন্ড এই সমস্ত টায়ারে আমরা আপগ্রেড করে থাকি বেসড অন ইউর সেল। সো ওটা আবার দেখা যায় সেল কন্টিনিউ না রাখলে আমরা আবার ড্রপ করি। সো আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমি এটা আবার আপগ্রেড করে দিব। সো আমি আমার মানে কর্তৃপক্ষের সাথে আলোচনা না করেই কমিটমেন্ট দিচ্ছি। সো ইনশাল্লাহ এটা আমি আপনাদের টায়ার আপডেট করে দিব, যার যেই টায়ারে ছিল, কারণ আমি ইন্টারনেটের কারণেই আসলে সেলটা ড্রপ হয়েছে। ইন্টারনেট থাকলে আপনারা ঠিকই সেল করতে পারতেন, আমি জানি। তো এই জন্য আর কি। সো কারো যদি এরকম ইস্যু হয় যে আপনার জুলাই মাসের শুরুর দিকে টায়ার ভালো ছিল, হঠাৎ করে আবার টায়ার ড্রপ হয়ে গেছে, যদি পরে ওই ভিডিওটা দেখে থাকেন আমার পেজে একটা মেসেজ দিয়ে আপনার ইস্যুটা, আপনার স্টোরের আইডি এবং ইমেল আইডিটা লিখে কোন টায়ারে ছিল সেটাও লিখে দিন, তাহলে আমার জন্য একটু চেক করতে সুবিধা হবে। ঠিক আছে, থ্যাংক ইউ রুদ্র ভাই, আই হোপ আপনি আপনার অ্যান্সার পেয়েছেন। নেট না থাকা অবস্থায় 6টা আসছে, ওকে 6টা সেল আসছে, ওকে। উজ্জ্বল ভাইয়েরও নেট না থাকা অবস্থায় 6টা সেল আসছে, দেখুন কোনো কাজ করে না কিন্তু 6টা সেল আসছে। আইডিওগ্রাম ডিজাইনকে কাস্টমাইজ করে ইউজ করা যায়, ইয়েস করা যায়, যে কোনো জায়গার ডিজাইনই কাস্টমাইজ করে ইউজ করা যাবে, কোনো সমস্যা নেই। কাস্টমাইজ না করে যদি আপনি ইউজ করেন আমাদের এন্ড থেকে কোনো সমস্যা নেই। অফলাইনে আমার বইটা পড়ে ফেলছেন, অনেক থ্যাঙ্কস আখি আপু, হোপফুলি ভালো লাগছে। গ্রুপের রিচ নিয়ে কথাবার্তা বলছি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। ইন্টারনেট অবস্থা স্লো, একটু মোটামুটি আগের চেয়ে বেটার মনে হচ্ছে। ক্যাশ হান্টিং এ কিভাবে করব একটু নতুন, আমাদের আদার্স যে ইয়েগুলো আছে, যে ওয়েবিনারগুলো আছে সেগুলো একটু দেখে ফেলেন। আজকে আমরা একটু স্পেশালাইজড কথাবার্তা বলছি, এটা নিয়ে আসলে আগে কখনো কথা বলি নাই, এবং এটা আসলে কখনো আগে ঘটেও নাই যে ইন্টারনেট ছাড়া পৃথিবীতে থাকতে হবে। আমি নিজে কখনো এটা চিন্তা করি নাই। আরেকটা এক্সপিরিয়েন্স যদি আমি বলি যে আমি পার্সোনালি হচ্ছে, দেখেন আমি যখন আমার ক্যারিয়ারটা শুরু করি, এই ডিজিটাল লাইনে যখন আমার ক্যারিয়ার শুরু করি ব্যাক ইন 2010, অ্যান্ড যখন আমি ফুললি এই দিকে ফোকাস দিই, ধরুন আমার 2013 সালে আমার গ্র্যাজুয়েশন শেষ হয়, তখন আমি জব টবে না ঢুকে ডিরেক্টলি এই লাইনে আমার ক্যারিয়ার গড়ি, তখন আমি খুবই মানে মানে একটা কি বলে একটা সোজা বাংলা কথা, একটা হ্যাডম নিয়ে আমি খুব ভাব নিয়ে বলতাম যে আরে আমাদের ব্যবসা তো সেই জোস, খুবই মানে অনলাইন প্রফেশনাল যারা আছে তাদের
কাজটাই খুবই ডিফারেন্ট এবং খুবই এনজয়েবল এবং এন্ড হচ্ছে লেটস মানে যাদের গার্মেন্টস আছে তাদের দিকে তাকাও, তাদের শ্রমিক আন্দোলন হয়, এই হয় সেই হয়, আমাদের এখানে কিছুই হয় না। সো আমি তখন খুব ভালো ফিল করতাম। অ্যান্ড আমার গার্মেন্টস ব্যবসায়ীর ছেলে, আমার যে ফ্রেন্ড, তার সাথে যখন আমি ডিসকাস করতাম তখন আমরা দুজন আলাপ করতাম যে মানে এই প্রফেশনটা কত মজার, অনলাইন প্রফেশনটা। বাট এখন আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে আমি মাঝে মাঝে ফ্রাস্ট্রেটেড ফিল করি এখন। কারণ হচ্ছে আমাদের যে প্রফেশনটা, এখানে আসলে কোনো রিটায়ারমেন্টের সুযোগ নাই। আমার গার্মেন্টস ব্যবসায়ীর ছেলে যে ফ্রেন্ডটা আছে, মানে আমার যে ফ্রেন্ডের বাবা গার্মেন্টস ব্যবসায়ী, সে তার বাপের ব্যবসা ঠিকই দেখতেছে এবং সে একটা সময় গিয়ে রিটায়ার করবে। তার নিজে অফিসে না গেলেও দেখা যায় কেউ না কেউ তার কোম্পানি হয়তো লুক আফটার করতেছে। বাট আমাদের এই ইন্ডাস্ট্রিতে, আমাদের এই অনলাইন কমিউনিটিতে, আমি ডিমোটিভেট করতেছি না, বাট একটা চ্যালেঞ্জ হচ্ছে, অনেক বড় চ্যালেঞ্জ হচ্ছে, ঘুম থেকে উঠলেই টেকনোলজি চেঞ্জ হয়ে যাচ্ছে। ঘুমাইছেন, ঘুমের থেকে দেখছেন যে ChatGPT 5 নিয়ে আসছে, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, পৃথিবী বদলায় গেছে, গুগল একটা আপডেট নিয়ে আসছে, আপনার সাইট উল্টে পাল্টায় গেছে এবং আপনাকে আবার পড়াশোনা করতে হচ্ছে, আপনাকে আবার প্রবলেম সলিউশন খুঁজে বের করতে হচ্ছে এবং সেই প্রবলেমটা সলিউশন বের করতে হচ্ছে, যেটা আসলে রিয়েলি ফ্রাস্ট্রেটিং এবং আপনি আসলে কখনোই রিটায়ারমেন্টে যাইতে পারবেন না। সো আমি এখন এসে যখন এটা ফিল করতেছি, তখন আমি খুবই ফ্রাস্ট্রেটেড লাগতেছে আমার কাছে যে হায় হায় এটা কি হলো। সো অলওয়েজই নিজেকে কিপ লার্নিং এ রাখতে হবে, নিজেকে অলওয়েজই নতুন নতুন জিনিসপত্র আইডেন্টিফাই করতে হবে এবং কি চলতেছে টেকনোলজির দুনিয়ায় সেই সম্পর্কে নিজেকে আপডেটেড রাখতে হবে, আদারওয়াইজ পুরো টিম নিয়ে ডুবে যেতে হবে। সো এটা একটা চ্যালেঞ্জ। যারা এখনো শুরু করেন নাই, এখনো চিন্তা করতেছেন যে অনলাইনে আসবেন নাকি অফলাইনে কামলা দিবেন, কি করবেন, যেটাই চিন্তা করেন তারা এই পয়েন্ট একটু ভাইবে রেখেন, কারণ অনলাইনের ক্ষেত্রে আপনার কখনোই আসলে রেস্ট নাই। সো এটা একটা ব্যাপার আর কি। হ্যাঁ, জাস্ট একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। ওকে, সেগুলো এখন ব্যাংকে রাখা ঠিক হবে কিনা, কারণ শুনতেছি ব্যাংকের অবস্থা ভাই, এগুলো আবার অনেক বেশি মানে মানে অনেক ওভারওয়েলমিং যে ব্যাংকে টাকা থাকবে না, এইটা ওই অবস্থায় আসলে বাংলাদেশ এখনো যায় নাই। সো এটা নিয়ে আসলে পাবলিকলি অনেক বেশি কমেন্টস করার সুযোগ নেই, তবে এইটুকু সিওরিটি দিচ্ছি ভাই যে ব্যাংকে গেলে আপনি টাকা উঠাতে পারবেন, এই সিচুয়েশনে বাংলাদেশ এখনো আছে। সো ওইটা নিয়ে এত ভয় পাওয়ার কিছু নাই। সো সাগর ভাই, এত ঘাবড়ানোর চিন্তা করার কিছু নাই আর কি। গ্রুপে রিচ নিয়ে কথা বলছি, ভিজিট আসতেছে না এটা নিয়ে কথা বলছি, গ্রুপ গ্রো করতে পারতেছেন না, ওকে, এগুলো আমরা অন্যান্য সেশন করছি, নিয়ে দেখলাম পাকিস্তান অনেকে যাচ্ছে না, রাইট। মালয়েশিয়ান যে ডিজিটাল নোম্যাড ভিসা, এটাতে আসলে পাকিস্তান, ইন্ডিয়ার অনেক লোকজনই যাচ্ছে এবং ওরা ভালো করতেছে, ভালো ভালো সুবিধা দিচ্ছে। ভিপিএস সার্ভার ইউজ করলে কি ফেসবুক অ্যাড অ্যাকাউন্টে কোনো প্রবলেম হবে কিনা? না, প্রবলেম হবে না, কোনো সমস্যা হবে না। এখন আপনি একটাই সার্ভার ইউজ করতেছেন, আপনি মাল্টিপল জায়গায় রাউট করতেছেন না আর কি। আপনি পেইড ভিপিএন নিলেও এই জায়গা থেকে সেফ থাকতে পারেন। ওকে, খুব বেশি প্রশ্ন দেখতেছি না, পেইড ভিপিএন এর কথা বলা হয়েছে। ওকে, মার্চ মাসের ওয়েবিনার গিফট এখনো, আপনি আমার পেজে একটু মেসেজ দিয়েন, আপনি কেন মার্চের ওয়েবিনার গিফট পান না আমি জানি না। আমরা প্রতি মান্থের ওয়েবিনার গিফট কিন্তু পাঠিয়ে দেওয়া হচ্ছে পেজ থেকে, এন্ড হচ্ছে প্রত্যেকের সাথে ইয়ে করা হচ্ছে। এখন আমি আসলে এগুলো দেখি, আমার টিম দেখে। সো জ্ঞানজ বাংলাদেশ পেজে একটা মেসেজ দিয়েন, ওখানে দিলেই বেটার হবে যে গিফটটা কোথায় আছে। সো এমন হতে পারে যে রাইডার গেছিল, ডেলিভারি ম্যান গেছিল, আপনি ফোন ধরেন, আপনি ঘুমাইছিলেন, আর আপনি রাতে কাজ করেন, আমি জানি, সকালে ফোন দিচ্ছে আপনাকে পায় নাই, চলে আসছে, কি হয়েছে আমি জানি না, তো দেখলে স্ট্যাটাস দেখলে বোঝা যাবে আর কি। গ্রুপে মেম্বার আছে 1000, নিশ রিলেটেড বাট রিচ নাই, কথাবার্তা বলছি এটা নিয়ে। ওকে ওকে ওকে, নতুন তুমি কি আমি কে ফ্রিল্যান্সার। ওকে, স্প্যামিং নিয়ে কি, স্প্যামিং জিনিসটা ভালো না, করবেন না, এগুলা করা ঠিক না, এগুলো থেকে বিরত থাকবেন আর কি। রকি মিয়া ঠিক আছে, ওকে ঠিক আছে। সো আমার মনে হয় কোনো প্রশ্ন নাই। সো মোটামুটি মনে হলো যে ইন্টারনেট স্টেবল থ্যাঙ্কস টু পিএম, এন্ড হচ্ছে আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারতেছি আগের মতো করে। সো সবাইকে অনেক ধন্যবাদ। যেটা বললাম যে ফুল ফোর্স দিয়ে আবার কাজে নেমে পড়েন। যতটুকু সেল ডাউন হয়েছে, যতটুকু সেল ড্রপ হয়েছে জুলাই মাসে, সরি হ্যাঁ জুলাই মাস, সেটা অগাস্টে
সেটা প্রতিশোধ নেন, সেটা মানে উঠায় নিয়ে আসেন, ঠিক আছে? অ্যান্ড হচ্ছে যতটুকু এফোর্ট দিতেন তার থেকে অ্যাটলিস্ট 20% হলেও বেশি এফোর্ট দেন, বেশি বেশি কাজ করেন। কারণ দিন শেষে যত যাই কিছু হোক না কেন, আমাদের তো আসলে খেয়ে পরে বাঁচতে হবে, ওয়ান্স এগেইন। আর সবার জন্য শুভকামনা। ন্যায় অন্যায় নিজের ব্রেন খাটায় বুঝে শুনে সিদ্ধান্ত নিয়েন। আর কে কতটুকু আপনার পাশে ছিল বিপদের সময়, কে কতটুকু সাহায্য করছে, হেল্প করছে, আপনাদের হয়ে কথাবার্তা বলছে কি বলে নাই, কার ল্যাঞ্জা কতটুকু, ডিফিকাল্ট টু হাইড, আই নো। সো সেগুলা একটু দেখবেন, খেয়াল করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, গুড নাইট, আসসালামু আলাইকুম, টেক কেয়ার, আমাদের জন্য দোয়া করবেন।